হ্যালো। আচ্ছা, ফিফথ সেমিস্টার অনার্সের আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আজকে আমি শুরু করছি। আজকে আমি যেটা শুরু করব, তোমাদের টপিকটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার জন্যই একটা সর্বভারতীয় সংগঠন গড়ে তুলতে চেয়েছিল। বিপরীত দিকে অন্য আরেকদল ঐতিহাসিক, তাদের মতে সমসাময়িক রাজনৈতিক যে ঘটনা সেই সময় চলছিল তারই প্রতিক্রিয়া হিসাবে একটা সর্বভারতীয় সংগঠন গড়ে ওঠা অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল। তারই ফলশ্রুতি এই ভারতের জাতীয় কংগ্রেস। আচ্ছা, এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে ঔপনিবেশিক শাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল তোমরা সবাই জানো। সেই মহাবিদ্রোহের পরবর্তীকালে ভারতীয় বুদ্ধিজীবীরা উপলব্ধি করেছিল যে ব্রিটিশ শাসনের, আমাদের দেশে যখন ব্রিটিশরা রাজত্ব করতো, সেই ব্রিটিশ শাসনের উদ্দেশ্যই ছিল ভারতকে অর্থনৈতিকভাবে শোষণ করা। এই অর্থনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে তিনজন ভারতীয় বুদ্ধিজীবীর বিশিষ্ট ভূমিকা ছিল। এই তিনজন হলেন দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে এবং রমেশচন্দ্র দত্ত। এই দাদাভাই নৌরোজি ছিলেন লন্ডনের অধিবাসী এবং একজন ব্যবসায়ী। তার লেখা গ্রন্থ প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে তিনি ভারতীয় সম্পদের নির্গমনের বিষয়টি খুব গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। মহাদেব গোবিন্দ রানাডে ছিলেন নৌরোজির সমসাময়িক। তিনি ছিলেন আধুনিক শিল্প বিকাশের তাৎপর্য সম্পর্কে তিনি আলোচনা করেছেন। আর রমেশচন্দ্র দত্ত ছিলেন একজন অবসরপ্রাপ্ত ICS অফিসার। তার রচিত গ্রন্থ ইকোনমিক হিস্টোরি অব ইন্ডিয়া গ্রন্থে তিনি ঔপনিবেশিক অর্থনীতির সুনিপুণ বিশ্লেষণ করেছেন। এই যে ভারতীয় সম্পদের বহির্গমন, আধুনিক শিল্প বিকাশের পথ রুদ্ধ করে ভারতীয় হস্তশিল্পের ধ্বংসসাধন এবং ভূমি রাজস্বের মাত্রাতিরিক্ত চাপ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি রমেশচন্দ্র গবেষণায় স্থান পেয়েছিল। 19 শতকে উপনিবেশবাদের উদ্দেশ্য ভারতকে ব্রিটেনের খাদ্য কাঁচামাল সরবরাহকারী একটি দেশে পরিণত করেছিল। 1873 সালে ভোলানাথ চন্দ্র নামে একজন জনৈক বাঙালি বুদ্ধিজীবী ভারতীয়দের শিল্প গড়ে তোলার ব্যাপারে উদ্যোগী হবার জন্য আবেদন জানিয়েছিলেন। দাদাভাই নৌরোজির মতো মানুষরা বিশ্বাস করতেন যে কয়েকজন ব্যক্তির অব্রিটিশ সুলভ নীতি ভারতীয়দের দারিদ্র্যের মূল কারণ। ব্রিটিশ সরকার কর্তৃক ধার্য মাত্রাধিক ভূমি রাজস্বের সমালোচনায় তারা মুখর ছিলেন। কিন্তু ভারতীয় জমিদার ও মহাজনদের দল যখন ভারতীয় কৃষকদের উপর নির্মম শোষণ চালাতেন, সে ব্যাপারে উপরোক্ত জাতীয়তাবাদী বুদ্ধিজীবীরা বিশেষ মুখ খোলেননি। এমনকি ভারতীয় মালিকানাধীন কারখানাগুলিতে কর্মরত শ্রমিকদের দুঃখ দুর্দশার প্রতিও তারা ছিলেন উদাসীন। 1870-এর দশকে ফ্যাক্টরি অ্যাক্টগুলি আইন প্রণয়ন করে ইংরেজ সরকার ভারতীয় মালিকানাধীন কারখানাগুলিতে নারী ও শিশু শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কতকগুলি বিধিনিষেধ আরোপ করেছিলেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সাম্রাজ্যবাদী শাসকরা কোনো উদার মানসিকতার বশবর্তী হয়ে এই পদক্ষেপ নেননি।
এই সময় শিশু শ্রমিক নিয়োগের ক্ষেত্রেও কতগুলি আইন প্রণয়ন করা হয়েছিল ভারতে নারী ও শিশু শ্রমিক নিয়োগের ক্ষেত্রে। ভারতীয়দের এই ক্রমবর্ধমান ক্ষোভের কথা উপলব্ধি করে নর্থ ব্রুক আসলে এমন কোনো পদক্ষেপ নিতে চাননি যা এই ক্ষোভকে তীব্রতর করে। সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন নর্থ ব্রুক। তিনি একটু উদারপন্থী মনোভাবাপন্ন ছিলেন। যাই হোক, ব্রিটিশ শিল্পজাত বস্ত্রের উপর থেকে তিনি আমদানি শুল্ক তুলে দেননি। উপরোক্ত পদক্ষেপগুলি গ্রহণ করে নর্থ ব্রুক শিক্ষিত ভারতীয়দের কৃতজ্ঞতাভাজন হয়েছিলেন। তার বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে তিনি জনপ্রিয় ভাইসরয়ে পরিণত হয়েছিলেন। কিন্তু নর্থ ব্রুকের পরবর্তী ভাইসরয় ছিলেন ব্রুকের পরবর্তী যিনি উত্তরসূরি ছিলেন তিনি হলেন লিটন। লিটন ছিলেন খুব প্রতিক্রিয়াশীল এবং তিনি ভারত বিরোধী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। লিটনের পদক্ষেপগুলি স্বাভাবিকভাবেই ভারতীয় জনমানসে ক্ষোভের সঞ্চার করেছিল। লিটন ইংল্যান্ডের বস্ত্রশিল্পের মালিকদের স্বার্থে ভারতে আসা ব্রিটিশ বস্ত্রের উপর আমদানি শুল্ক তুলে নিয়েছিলেন। লিটনের এই পদক্ষেপের বিরোধিতায় শিক্ষিত ভারতীয়রা সোচ্চার হয়ে উঠেছিলেন। এই সময় বিভিন্ন পত্রপত্রিকা যেমন বেনারস আখবার, অমৃতবাজার পত্রিকা প্রভৃতিতে লিটনের এই বিভেদমূলক শুল্ক নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছিল। এরপর 1878 সালের 18 মার্চ লিটনের উদ্যোগে দেশীয় মুদ্রা যন্ত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ হলো। এই আইনে বলা হলো, দেশীয় ভাষায় প্রকাশিত কোনো সংবাদপত্র যদি রাজদ্রোহিতামূলক কোনো বক্তব্য প্রকাশ বা প্রচার করে তাহলে সরকার ওই সংবাদপত্রের ছাপাখানা সহ যাবতীয় সরঞ্জাম বাজেয়াপ্ত করে দেবে। সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী এই আইন ছিল শিক্ষিত ভারতীয়দের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো। এরপর লর্ড লিটনের অন্যতম সংস্কার ছিল অস্ত্র আইন বা আর্মস অ্যাক্ট। অস্ত্র আইনের লক্ষ্য ছিল যাতে ভারতীয়রা কোনো রকম ব্রিটিশ বিরোধী প্রতিরোধ সংগঠিত করতে না পারে, এমনকি তারা যেন আত্মরক্ষার শক্তিও সংগঠিত করতে না পারে তার ব্যবস্থা করা। সেই সময় ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার বয়স 21 থেকে কমিয়ে 19-এ আনা হলো, যাতে ভারতীয়দের পক্ষে সিভিল সার্ভিসে যোগদান করা অসম্ভব হয়ে পড়ে। লিটনের প্রশাসনিক পদক্ষেপগুলির বিরুদ্ধে গোটা দেশ জুড়ে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ গড়ে ওঠে। ব্রিটিশ উৎপাদকদের আক্রমণের হাত থেকে ভারতীয় শিল্পকে রক্ষা করার উপায় হিসাবে স্বদেশী মতামত প্রথম প্রচারিত হয় 1870-এর দশকে। লিটনের পর নতুন ভাইসরয় নিযুক্ত হন রিপন। তিনি জনমতের চাপে সংবাদপত্রের কণ্ঠরোধকারী ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় মুদ্রাযন্ত্র আইন বাতিল করেছিলেন। প্রশাসনিক উন্নতির স্বার্থে তিনি ভারতের সীমিত অর্থে স্বায়ত্তশাসন প্রবর্তনের পক্ষপাতী ছিলেন। ভারতবর্ষের স্বায়ত্তশাসন প্রবর্তনের বিষয়ে রিপনের উদ্দেশ্য ছিল ইউরোপীয় গণতন্ত্রের ধাঁচে একটি প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা গড়ে তোলা, যাতে বুদ্ধিমান ও প্রভাবশালী লোকেরা স্থানীয় ব্যাপারে উৎসাহ এবং সক্রিয় ভূমিকা নিতে পারে। 1873 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি ভাইসরয়ের কাউন্সিলের আইন সদস্য ইলবার্ট একটি বিল উত্থাপন করেন। এই বিল ভারতীয় সিভিলিয়ানদের মফস্বলের ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা দিতে চেয়েছিল। এর আগে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কেবলমাত্র ইউরোপীয় ম্যাজিস্ট্রেট দায়রা জজ বা জাস্টিসেস অফ পিস অপরাধী ইউরোপীয়দের বিচার করার অধিকারী ছিল। ইলবার্ট অযৌক্তিকভাবে জাতিভিত্তিক বাধা দূর করতে চেয়েছিলেন।
কিন্তু ভারতে বসবাসকারী ইউরোপীয় এবং অ্যাংলো ইন্ডিয়ানরা ইলবার্ট বিলের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের অসন্তোষ এমন পর্যায়ে গিয়েছিল যে অনেকেরই এই প্রতিবাদ ও বিক্ষোভকে শ্বেত বিদ্রোহ বলে আখ্যা দিয়েছিলেন। প্রথমে রিপন ইলবার্ট বিলকে সমর্থন করেছিলেন, কিন্তু তিনি দেখলেন যে ইংল্যান্ডের লিবারেল সরকার এবং ব্রিটিশ পার্লামেন্টের লিবারেল সদস্যরা পর্যন্ত তাকে পূর্ণ সমর্থন জানানোর বিষয়ে ইতস্তত করছিল। তখন রিপন বাধ্য হয়ে অ্যাংলো ইন্ডিয়ানদের সঙ্গে একটা সমঝোতায় এসেছিলেন। সিদ্ধান্ত হয়েছিল যে শ্বেতাঙ্গদের বিচারের সময় সমসংখ্যক শ্বেতাঙ্গ ও ভারতীয় জুরি থাকবেন। রিপনের এই আপোস পন্থা শিক্ষিত ভারতীয়রাও ভালো চোখে দেখেননি, তাই এক্ষেত্রে প্রতিবাদও হয়েছিল। তৎকালীন ভারতীয় জাতীয়তাবাদী নেতারা এই সময় বুঝেছিলেন যে প্রতিবাদের মাত্রা বাড়ালে রিপনের অন্যান্য সংস্কারগুলি বাতিল হয়ে যেতে পারে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, ফিরোজ শাহ মেহতা, গোপাল মহাদেব গোবিন্দ রানাডে প্রমুখ আদি জাতীয়তাবাদীরা রিপনকে শ্রদ্ধার চোখে দেখতেন এবং বিশ্বাস করতেন যে রিপন ভারতবর্ষ ও ভারতবাসীর স্বার্থেই প্রতিটি পদক্ষেপ নিয়েছেন। সুতরাং যে মুহূর্তে রিপনের বিরুদ্ধাচারণ করার থেকে রিপনের সমর্থনে ঐক্যবদ্ধ হওয়াকে তারা ভালো বলে মনে করেছিলেন। তবে ভারতবাসীর কল্যাণ চিন্তা করেই উপরোক্ত পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছিল একথা মনে করা ঠিক নয়। সময়ের প্রয়োজনে শিক্ষিত ভারতীয়দের ব্রিটিশ শাসনের শত্রুর পরিবর্তে বন্ধুতে পরিণত করার কথাই তিনি উপলব্ধি করেছিলেন। যাই হোক, এইসব বিভিন্ন পদক্ষেপ এবং ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতবাসীর মনে অসন্তোষ পুঞ্জীভূত হয়ে উঠেছিল এবং একটা সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা তারা অনুভব করেছিল। এইসব বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষিত ভারতীয়রা সর্বভারতীয় সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে সকলে মিলে একটা আন্তরিক উদ্যোগ গ্রহণ করেছিল। লিটনের জনবিরোধী নীতি শিক্ষিত ভারতীয়দের মধ্যে বিক্ষোভ করে ইউরোপীয় ও ইঙ্গ ভারতীয়রা যখন ঔপনিবেশিক শাসকদের এই বিল প্রত্যাহার করে নিতে বাধ্য করলেন, তখন স্বাভাবিকভাবেই উচ্চশিক্ষিত ভারতীয়রা অপমান বোধ করছিল। তারা একটি নিজেদের সংগঠন তৈরি করার বিষয়ে আরও উৎসাহী হলেন। এই সময় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 1883 খ্রিস্টাব্দে ভারত সভা কলকাতায় একটি সারা ভারত জাতীয় কনফারেন্স বা অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করেছিল। এই কনফারেন্সে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিরা আসেন। একই সময় জনৈক অবসরপ্রাপ্ত ইংরেজ আমলা অ্যালান অক্টোভিয়ান হিউম কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের কাছে একটি খোলা চিঠি পেশ করেন। এই চিঠিতে শিক্ষিত ভারতীয়দের কাছে তাদের মানসিক, নৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে পুনর্জাগরণ চরিতার্থ করার জন্য একটি সর্বভারতীয় সংগঠন
গড়ে তোলার আবেদন জানানো হয়। এই ধরনের সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে সরকারি সাহায্যে ও পৃষ্ঠপোষকতার বিষয়েও হিউম নিশ্চিত হয়েছিলেন। এরপর 1884 সালে বোম্বে শহরে অনুষ্ঠিত রিপনের বিদায় সভায় সর্বভারতীয় সংগঠনের বিষয়টি আবার শিক্ষিত ভারতীয়দের আলোচনায় আসে। কিন্তু এতদিন পর্যন্ত যে পরিকল্পনা আলাপ আলোচনার স্তরেই থেকেছিল তাকে একটি বাস্তব ভিত্তি দেবার চেষ্টা করলেন ভারতে ব্রিটিশ সরকারের বিভিন্ন বিভাগে কাজ করা অবসরপ্রাপ্ত সচিব হিউম। মূলত হিউমের উদ্যোগে এবং সক্রিয় সহযোগিতায় 1885 সালের ডিসেম্বর মাসে বোম্বেতে একটি সভা আয়োজন করা হয়। ভারতের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক নেতারা এই সভায় মিলিত হন। তাদের সিদ্ধান্তে এই সভায় ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে। জাতীয় কংগ্রেসকে একটি স্থায়ী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে হিউমের উদ্যোগ ও অবদান ছিল অনস্বীকার্য। 1885 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেসের এই প্রথম অধিবেশনে 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। আচ্ছা, এটা গেল তোমাদের ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটটা নিয়ে আমি একটা তোমাদের নোট দিয়ে দেব। আজকে প্রেক্ষাপটের আলোচনা এই পর্যন্তই করলাম। এর পরের দিন আমি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা এবং হিউমের যে সেফটি ভালভ তত্ত্ব, ওই টপিকটা নিয়ে আলোচনা করব। আর কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপটে একটা নোট তোমাদের দিয়ে দেব। ঠিক আছে, আজকে তাহলে আলোচনা এই পর্যন্তই থাকলো।